ডিএসটি সেন্সর, ডিএসটি 11 অথবা ডিএসটি 22, যেটা আমরা ইউজ করি দুইটাই সেম প্রসেসে কাজ করে। ডিএসটি 11 ফ্লোটিং ডাটা প্রোভাইড করে না, ডিএসটি 22 ফ্লোটিং ডাটা প্রোভাইড করে। ডিএসটি সেন্সর যদি আমরা STM32 দিয়ে কন্ট্রোল করতে চাই বা ইন্টারফেস করতে চাই, এটা সিঙ্গেল ওয়্যার কমিউনিকেশন ইউজ করে। একই ওয়্যারটাকে আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে ইউজ করা লাগে। দুই ধরনের ডাটা পাঠাই, একটা হলো টেম্পারেচার আর একটা হলো হিউমিডিটি। STM32 তে ডাটা রিড করতে হলে আমাদেরকে প্রিসাইজ টাইম সিগন্যাল দিতে হয়। যেই টাইম সিগন্যালের উপরে বেস করে DST11 আমাদেরকে ডাটা প্রোভাইড করে, আমরা ডাটাটা রিড করে ডিসপ্লে করি। সো এটা যদি আমরা করতে চাই, DST11-এর পিন বা 12-এর পিন নাম্বার দেখলে একটা ভিসিসি পিন আছে, সেখানে আমরা 3.3 অথবা 5 ভোল্ট প্রোভাইড করতে পারি। আমাদের নোড এমসিইউ যেহেতু 3.3 ভোল্টে কাজ করে, সো আমরা 3.3 ভোল্ট প্রোভাইড করব। ডাটা পিনটা যে কোনো জিপিআইও পিনে কানেক্ট করতে পারি। এটা ইন্টারনালি পুল আপ রেজিস্টার কানেক্ট করা থাকে। সো যদি কোনো সেন্সরে পুল আপ রেজিস্টার না থাকে, সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল পুল আপ একটা রেজিস্টার ইউজ করা লাগে। সো নর্মালি জিপিআইও পিন আমরা সেট করলেই হবে, পুল আপ না করলেও চলবে। এটা আহ, জি- আমরা যে সেন্সর ইউজ করি ওই বোর্ডের মধ্যে অ্যাকচুয়ালি পুল আপটা কানেক্ট করা থাকে। এনসি নট কানেক্টেড, এটা কোনো কাজের না, এমনি শুধু দেওয়া। গ্রাউন্ডটা গ্রাউন্ডে কানেক্ট হয়। সো বেসিক্যালি ডাটা পিনের মাধ্যমে আমরা সিগন্যাল পাঠাই সেন্সরকে। সেন্সর সিগন্যাল রিসিভ করলে ও ডাটা ক্যালকুলেট করে আমাদেরকে ডাটাটা প্রোভাইড করে। আচ্ছা, সিগন্যাল কিভাবে পাঠাই, কমিউনিকেশনটা কিভাবে হয় সেটা যদি দেখি। এমসিইউ pulls down data line for 18 মিলিসেকেন্ড। সো বেসিক্যালি একটা 18 মিলিসেকেন্ডের জিরো সিগন্যাল যদি এমসিইউ থেকে যায়, দেন হাই হয় যদি, তাহলে ডিএসটি বুঝে যে আমার এখন ডাটা পাঠাইতে হবে। সো ডিএসটি পুল দ্য লাইন লো ফর 80 মাইক্রোসেকেন্ড, অ্যারাউন্ড 80 মাইক্রোসেকেন্ড। সো বেসিক্যালি 80 মাইক্রোসেকেন্ডের জন্য ডিএসটি একটা সিগন্যাল পাঠাই যে আচ্ছা, আই এম রেডি ফর সেন্ডিং ডাটা। 80 মাইক্রোসেকেন্ডের একটা লো সিগন্যাল পাঠাই ফার্স্টে, দেন হাই সিগন্যাল পাঠাই 80 মাইক্রোসেকেন্ড। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা 18 মিলি সেকেন্ডের একটা লো সিগন্যাল পাঠাবো, দেন আমাদের সিগন্যালটা হাই করব। ওই পিনটাকে তারপরে আমরা ইনপুট মোডে নিয়ে যাব, তারপরে চেক করব যে ও লো সিগন্যাল দিছে কিনা। ওয়েট করব যতক্ষণ পর্যন্ত লো থাকে, দেন লো হওয়ার পরে চেক করব যে এটা হাই আছে কিনা। যতক্ষণ পর্যন্ত হাই থাকে ওয়েট করব। এটার পরে ও 40 বিট ডাটা পাঠাবে। 40 বিটের মধ্যে প্রথম 8 বিট হিউমিডিটির ইন্টিজার, তারপরে 8 বিট হিউমিডিটি ডেসিমাল, তারপরে 8 বিট টেম্পারেচারের ইন্টিজার, তারপরে 8 বিট টেম্পারেচার ডেসিমাল, আর লাস্টে 8 বিট পাঠায়। এটাকে বলে চেকসাম, যেটা হচ্ছে এই যে 8 8 8 8 চারটা ডাটা টোটাল পাঠাইছে, চারটা ডাটার যোগফল বেসিক্যালি ও পাঠায় সাম আপ করে। সো আমরা যাতে চেক করতে পারি যে আমি যে 5টা ডাটা রিড করলাম, এই 5টার মধ্যে প্রথম 4টার যোগফল লাস্টেরটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমি ঠিক ডাটা রিড করছি, যদি না মিলে তাহলে আমি ভুল ডাটা রিড করছি। আচ্ছা, এখানে যে 8 বিট বলতেছি, 8 বিটের 1 বিট ডাটা যদি আমরা দেখি, ওরা যখন প্রত্যেকটা ডাটাই পাঠানোর আগে একটা 50 মাইক্রোসেকেন্ডের লো সিগন্যাল পাঠাই। সো বেসিক্যালি আমরা লো থাকা অবস্থায় ওয়েট করব যে অ্যাকচুয়াল ডাটা আসতেছে। যখন 1 হবে, 1 হলে যদি 1টা 26 থেকে 28 মাইক্রোসেকেন্ড হাই থাকে, এইটা মানে হলো ও জিরো পাঠাইছে। আর যদি 70 মাইক্রোসেকেন্ড হাই থাকে, তাহলে এটা মানে হচ্ছে বিটটা অ্যাকচুয়ালি 1। সো আমরা বেসিক্যালি যেটা করব, 50 মাইক্রোসেকেন্ড ওয়েট করব, তারপরে লো যতক্ষণ থাকবে ওয়েট করব বেসিক্যালি। দেন একটা থ্রেশহোল্ড টাইম ধরে নিব 28 থেকে 70-এর মধ্যে। ওই টাইম পর্যন্ত ওয়েট করব, দেন চেক করব যে এখনো ওই সিগন্যালটা 1 আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ও 1 পাঠিয়েছে, আর না হলে বুঝবো যে ও জিরো পাঠিয়েছে। এটা হচ্ছে আমাদের সিগন্যাল ক্যাপচারের পার্টটা। আর এটা যেহেতু আমাদের মাইক্রোসেকেন্ড লেভেলে ডিলে করতে হবে, আমরা হাল ডিলে, নর্মাল যেটা হাল ডিলে আছে ওইটা ইউজ করতে পারবো না। ওইটা হচ্ছে আমাদের আহ, এক
অ্যাটলিস্ট 1 মিলি সেকেন্ড আর কি ডিলে করা পসিবল হাল ডিলে দিয়ে। সো আমাদের যেহেতু মাইক্রোসেকেন্ড লেভেলে ডিলে করতে হবে, সো এই জন্য আমাদের টাইমারের দরকার হবে। মাইক্রো কন্ট্রোলারের টাইমার ব্যাপারে যদি বলি, আমাদের হচ্ছে অনেকগুলো টাইমার দেওয়া আছে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, STM32 এর মধ্যে আমরা যে কোনো টাইমার চাইলে ইউজ করতে পারি। এই টাইমারগুলোর বেসিক্যালি কাজ হচ্ছে টাইম ওয়াইজ কাউন্ট করতে থাকে। সো একটা সময় কাউন্ট শেষ হলে আবার জিরো থেকে স্টার্ট করে আবার কাউন্ট করতে থাকে। সো কাউন্টের উপরে বেস করে বিভিন্ন অপারেশন করা যায়, বিভিন্ন টাইপের টাইমার বলে এগুলোকে। যেমন নর্মাল টাইমার আছে, তারপরে তোমার হচ্ছে কলব্যাক ইন্টারাপ্ট টাইপ টাইমার আছে, যেটা হচ্ছে কাউন্ট শেষে ইন্টারাপ্ট করবে। পিডাব্লিউএম সিগন্যাল জেনারেটের জন্য টাইমার আছে, এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড পর পর অটোমেটিক্যালি একটা পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করবে। আরও কম্পেয়ার ভ্যালুর জন্য টাইমার আছে, ইন্টারাপ্টের জন্য টাইমার আছে, বেসিক টাইমার। সো নর্মালি আমাদের যেহেতু আমরা এটাতে আমাদের কোনো ইন্টারাপ্টও দরকার নেই বা পালস জেনারেট করারও দরকার নেই, আমরা বেসিক টাইমার ইউজ করবো জাস্ট কাউন্ট করার জন্য যে আচ্ছা কত মাইক্রো সেকেন্ড হইল। সো বেসিক্যালি যদি আমার এখানে 70 মাইক্রো সেকেন্ড ওয়েট করা লাগে অথবা 28 মাইক্রো সেকেন্ড ওয়েট করা লাগে, এটার জন্য আমরা জাস্ট কাউন্ট করবো 70 বার বা 28 বার। যদি আমাদের কাউন্টারটা আর কি 1 সেকেন্ডে 1 মাইক্রো সেকেন্ডে 1 কাউন্ট করে তাহলে। সো এটা কোডের পার্টে গেলে আরো ভালো বোঝা যাবে। সো বেসিক্যালি যদি আমরা দেখি বেসিক টাইমার যদি আমি ইউজ করি, টাইমার স্টার্ট করার জন্য ফাংশন আছে। তো বেসিক টাইমার স্টার্ট করার জন্য হাল টাইম বেজ স্টার্ট এটা দিলে অটোমেটিক্যালি টাইমার কাউন্ট শুরু করে দেবে। তারপরে পালস মডিউল জেনারেট করতে গেলে এটা, ইন্টারাপ্ট সহ করতে গেলে এটা, এরকম বিভিন্ন ফাংশন আছে। আমরা কারেন্টলি ফোকাস করব নর্মাল টাইমার, শুধু মানে কাউন্ট করে আর কিছুই করে না। আর টাইমারে আরও কিছু ফাংশন আছে এক্সট্রা, যেমন যদি ইনপুট ক্যাপচার করতে চাই, সো এটা স্টার্ট, সো সেট কারেন্ট কাউন্টার ভ্যালু, লাইক ফর এক্সাম্পল লেটস সে এখন কাউন্ট 10 পর্যন্ত হয়েছে, বাট আমি একে অন্য কোনো ভ্যালুতে সেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে সেট টাইমার এই ফাংশনটা ইউজ করতে পারি। আর যদি কারেন্ট টাইমারে কত আছে ভ্যালু এটা চেক করতে চাই, তাহলে গেট টাইমার কাউন্ট এটা ইউজ করতে পারি। এটা জাস্ট রিটার্ন করে কারেন্টলি টাইমারের কাউন্ট কত চলতেছে, আর এটা হলো তুমি যদি কোনো ম্যানুয়ালি সেট করতে চাও। আচ্ছা, টাইমারের ব্যাপারটা যদি বলি, বেসিক্যালি লেটস সে ফর এক্সাম্পল মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা রেজিস্টার আছে যেটা হচ্ছে কাউন্ট করে। ফর এক্সাম্পল লেটস সে কাউন্ট রেজিস্টার। সো এটা বেসিক্যালি কি করে, জাস্ট হলো 1, কিছুক্ষণ পর 2, কিছুক্ষণ পর 3, কিছুক্ষণ পর 4, কিছুক্ষণ পর 5 অটোমেটিক্যালি কাউন্ট করতে থাকে। এক সময় যদি 8 বিটের কাউন্টার হয়, সেক্ষেত্রে আমাদের 2 to the power 8 -1 এই পর্যন্ত কাউন্ট করার পরে আবার রিসেট হয়ে জিরোতে দেবে। 16 বিটের হলে 2 to the power 16 -1 আবার এই পর্যন্ত গেলে তারপরে আবার জিরোতে চলে আসবে, আবার জিরো থেকে কাউন্ট করতে থাকবে। সো বেসিক্যালি কিছু টাইম পর পর 1 2 এভাবে কাউন্ট করতে থাকে, 3 আর কিছুই না, এটাই জাস্ট এর কাজ। সো আমরা যদি টাইমার ইউজ করতে চাই, এটা একটা টাইমার, আমরা যদি টাইমার ইউজ করতে চাই আমাদের টাইমারটা সেট করা লাগে। এটা হচ্ছে আমরা কিউবেএমএক্স দিয়ে টাইমারটা সেট করতে পারি। আচ্ছা, কনফিগারেশন আর কি করতে পারি যে আচ্ছা আমি টাইমার ইউজ করবো, সো কনফিগারেশন করতে পারি ইজিলি। তো কিউবেএমএক্স দিয়ে আমরা টাইমার কনফিগারেশন করার পরে লেটস সে আমি হচ্ছে টাইমারের মধ্যে টাইমারটা স্টার্ট করতে চাই। ফার্স্ট বাই ডিফল্ট টাইমার স্টার্ট হবে না, স্টার্ট যদি করতে চাই আমাদের কাছে যে ফাংশন আছে টাইমার স্টার্ট কর হাল বেস টাইমার স্টার্ট। তো বেসিক্যালি যখনই আমি এই ফাংশনটা কল করব তখনই আমার টাইমারটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে টাইমারটাকে স্টার্ট করে যে কাউন্ট স্টার্ট করে দিবে। সো অ্যাট এনি পয়েন্ট আমি যদি চাই যে আচ্ছা আমার টাইমারের ভ্যালুটা আমি রিসেট করতে চাচ্ছি বা টাইমারের ভ্যালুটা আমি জিরোতে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা এই সেট টাইমার কাউন্টার এই ফাংশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে
জাস্ট এই ফাংশনের মধ্যে কোন টাইমার ইউজ করছি সেটা দিতে হবে, আর ভ্যালু কি আছে সেটা দিতে হবে। লেটস সে আমি 0 তে সেট করতে চাই। আর একটা অনেক সময় আমাদের কাউন্টারে কারেন্টলি ভ্যালু কত আছে এটা দেখা লাগতে পারে, যদি আমরা ডিলে বা সামথিং করাইতে চাই টাইমার দিয়ে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টাইমারে রিটার্ন করে আমাদের টাইমারে কারেন্টলি ভ্যালু কত আছে। লেটস সে এখন 5 আছে, তো এই ফাংশন কল করলে আমাকে রিটার্ন করবে 5। 1 মাইক্রোসেকেন্ড পরে এটা 6 হয়ে যাবে, আমি যদি আবার কল করি তাহলে আমাকে রিটার্ন করবে 6 6। তো এটা গেল টাইমারের ব্যাপার। আরেকটা কাজ যেটা টাইমারের কাউন্টটা কতক্ষণ পরে পরে হবে, এইটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে যে আচ্ছা আমি 0 থেকে 1 এ যাচ্ছে, যে এটা কতক্ষণ পরে 1 হবে, কতক্ষণ পরে 2 হবে। সো বাই ডিফল্ট আমাদের এমসিইউ যেটা ইউজ করব এখানে একটা ক্লক আছে। তো এই ক্লকটার উপরে বেস করে কাউন্টারটা হলো কাউন্ট করতে থাকে। সো বাই ডিফল্ট ধরো ফর এক্সাম্পল আমরা যদি নর্মাল আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে যেই ক্লক আছে ওইটা ইউজ করি, এটা হলো 8 মেগাহার্টজ। সো 8 মেগাহার্টজ অর্থাৎ 1 সেকেন্ডে 8 মিলিয়ন টাইমস, এটা বা 80 লাখ বার হচ্ছে তোমার ক্লক পালস দেয়। সো এই টাইমারটাও 8 মেগাহার্টজে রান হবে, অর্থাৎ তোমার প্রত্যেক 1/8 মাইক্রোসেকেন্ড, বেসিক্যালি 1/8 মাইক্রোসেকেন্ড পরে পরে এটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের যেহেতু 1 সেকেন্ডে 1, যেহেতু 8 মেগাহার্টজ আমাদের 1 সেকেন্ডে 8 মিলিয়ন টাইমস আমার ক্যালকুলেট হচ্ছে। সো আমি যদি নর্মালি ক্যালকুলেট করি 8 মেগা হার্জ আমার ক্লক হয় 1 সেকেন্ডে। সো 1 যদি আমি ক্যালকুলেট করি 1/8 মেগা, এটা বেসিক্যালি মিন করে 1/8 মাইক্রোস সেকেন্ডে আনলে আর কি, যেহেতু এটা সেকেন্ড ছিল সেকেন্ড, এটা সেকেন্ড, এটা সেকেন্ড। তো এটা আমরা বের করতে পারবো এফ ইকুয়ালস টু 1/টি, এই ফর্মুলা থেকে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম, এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারবো। বা টি ইকুয়ালস টু 1/f, টাইম ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। সো এটা বেসিক্যালি টাইমটা আমাদেরকে রিটার্ন করছে 1/8 মাইক্রোসেকেন্ড। বাই ডিফল্ট আমরা নর্মালি এত অল্প মাইক্রোসেকেন্ডে রান করতে চাই না, আমরা চাই হচ্ছে অ্যাটলিস্ট 1 মাইক্রোসেকেন্ড পর পর কাউন্টটা কাজ করবে। সো কারেন্টলি যেহেতু এটা 1/8 মাইক্রোসেকেন্ড পর কাজ করতেছে, আমাদের টাইমারের মধ্যে আরেকটা রেজিস্টার আছে যেটাকে বলে প্রি স্কেলার। সো এখানে যদি আমরা কোনো ভ্যালু দিই, এই কাউন্টটা এই কাউন্টটা ততক্ষণ পর পর হয়। তো কারেন্টলি যদি আমরা চিন্তা করি, আমি চাচ্ছি যে 1 মাইক্রোসেকেন্ডে কাউন্ট করব, কারেন্টলি হচ্ছে 1/8 মাইক্রোসেকেন্ড। সো আমি যদি 8টা ক্লক পালস পরে 8 ক্লক পালস পরে পরে একবার কাউন্ট করি, তাহলে আমাদের বেসিক্যালি 1 মাইক্রোসেকেন্ড 1 মাইক্রোসেকেন্ড টাইম লাগবে একটা কাউন্টের জন্য। তো বেসিক্যালি এটা এখান থেকে আসছে, আমি যদি এটাকে 8 দিয়ে গুণ করি আমি পাচ্ছি 1 মাইক্রোসেকেন্ড। তো পি স্কেলের মধ্যে সবসময় ভ্যালু দিতে হয় হচ্ছে তোমার যত পি স্কেলের মধ্যে বাই ডিফল্ট যে ভ্যালু থাকে সেটা +1 করে ওরা ডিভাইড করে এই টাইমটাকে। সো এই জন্য আমরা হচ্ছে পি স্কেলের মধ্যে যেহেতু আমার 8 মেগাহার্জের ক্লক, আমি এখানে 7 দিব। সো বেসিক্যালি যেটা হবে 7 + 1 8 হবে, এটা 8 দিয়ে ভাগ করবে। সো 1 মেগাহার্জে তোমার হচ্ছে এখানে কাউন্টটা চলতে থাকে। সো বাই ডিফল্ট নর্মালি বেশিরভাগ সময় যেটা হয় আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি যা থাকে সেইটা -1 দিয়ে আমরা ভাগ দিই, যাতে আমার টাইম কাউন্ট সবসময় 1 মাইক্রোসেকেন্ড পর পর হয়, বা তোমার টাইমারের ভ্যালুটা 1 মাইক্রোসেকেন্ড পর পর ইনক্রিমেন্ট হয়। সো এটা গেল টাইমারের পার্ট। আর যদি আমরা টাইমিং ডায়াগ্রামে আসি আমাদের সেন্সরের, সো বাই ডিফল্ট এটা ধরো 0, এটা ধরো 1। বাই ডিফল্ট ধরো আমার 0-তে আছে। আমরা যদি যাই সিগন্যাল পাঠানোর ব্যাপারটা, ডিএসটি সেন্সরে, সো বাই ডিফল্ট আমার শুরুতে লো করতে হবে 18 মিলি সেকেন্ড, দেন হাই করতে হবে।
যদি জিরো থাকে আমরা এটাকে ধরো 1 করে নিলাম কিছুক্ষণ, জাস্ট যতক্ষণ ইচ্ছা, একটা একটা ইন্টারভ্যাল টাইম করে। তারপরে আমি সিগন্যালটাকে জিরো করলাম। এখানে আমাকে 18 মিলি সেকেন্ড হাই করে লো করে একটা সিগন্যাল পাঠাতে হবে, তারপরে এটাকে হাই করতে হবে। এটাকে যদি আমি হাই করি, এটা আমি ধরো ফর এক্সাম্পল পি এ জিরো, এই পিনে এই কাজটা করলাম যে আমার ফার্স্টে জিরো করলাম, তারপরে এটাকে 1 করলাম, সামথিং একটা একটা নাম্বার অফ টাইম ওয়েট করলাম, এটাকে আবার জিরো করলাম, 18 মিলি সেকেন্ড ওয়েট করলাম, এটাকে 1 করলাম। তো এইটা যদি করি, এই 18 মিলি সেকেন্ডের যদি আমি একটা সিগন্যাল পাঠাই, অটোমেটিক্যালি আমার ডিএইচটি বুঝতে পারবে যে আমাকে এখন ডাটা পাঠাইতে হবে। সো ডিএইচটি কি করবে, এটা হচ্ছে ডিএইচ, এটা যদি আমি বলি মাইক্রো কন্ট্রোলার পাঠাইছে। এখন ডিএইচটি কি করবে, ডিএইচটি একটা সিগন্যাল পাঠাবে 80 মিলি সেকেন্ড লো, 80 মিলি সেকেন্ড হাই। তো ডিএইচটি অটোমেটিক্যালি 80 মিলি সেকেন্ড লো একটা সিগন্যাল পাঠাবে, দেন এটাকে 1 করে 80 মিলি সেকেন্ড একটা হাই সিগন্যাল পাঠাবে। বেসিক্যালি এটা মিন করবে যে আচ্ছা আমি ডাটা পাঠাচ্ছি, এখন পাঠাবো এটা। এরপরে ডাটা পাঠাবে 40 বিট, এবং প্রত্যেকটা ডাটারই প্রথমে 50 মিলি সেকেন্ড লো, দেন 26 বা 28 মিলি সেকেন্ড হাই, মাইক্রো সেকেন্ড হাই। সো বেসিক্যালি এটাকে লো করবে আবার 80 মিলি সেকেন্ড পরে, 50 মাইক্রো সেকেন্ডের লো থাকবে, তারপরে ও এটাকে 1 করবে। 1 করে ফর এক্সাম্পল লেটস সে ও জিরো পাঠাচ্ছে, জিরো যদি পাঠাই ও 28 থেকে 24 থেকে 28 মাইক্রো সেকেন্ড 1 করবে, 1 করে এটাকে আবার জিরো করে দিবে, জিরো করে ধরো কিছুক্ষণ ওয়েট করবে, করে আবার 50 মাইক্রো সেকেন্ড এটাকে জিরো রাখবে, জিরো থাকার পরে আবার ধরো পরের বিটটা ফর এক্সাম্পল 1 লেটস। সো এটাকে 1 করবে, 1 করে যদি 1 হয় এটা 70 মাইক্রো সেকেন্ড 1 থাকবে। তো 70 মাইক্রো সেকেন্ড 1 থাকলো, লেটস সে পরের ডাটা আবার জিরো। সো বেসিক্যালি প্রত্যেকটা ডাটা পাঠানোর আগে ও 50 মাইক্রো সেকেন্ড লো থাকবে, তারপরে আবার 1 হবে, মাস্ট বি 1 হবে, ডাটা জিরো হইলেও 1 হবে, 1 হইলেও 1 হবে। জিরোর ক্ষেত্রেও 24 থেকে 28 মাইক্রো সেকেন্ড 1 থাকবে, 1 এর ক্ষেত্রে 70 বা তার বেশি মাইক্রো সেকেন্ড 1 থাকবে। আমরা ডাটা রিড করব কিভাবে, ডাটা রিড করার জন্য ফার্স্টে আমি এই সিগন্যালটা পাস করলাম, তারপরে আমার এই পিএ জিরো পিনটাকে, পিএ জিরোকে ইনপুট মোডে সেট আপ করে ফেললাম। সেট আপ করার পরে, সেট আপ করলে তো আমি ডাটা রিড করতে পারবো, তখন রিড করব পিএ জিরো ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল 1। সো ফার্স্টে যেহেতু জিরো থাকবে, নট ইকুয়াল 1 পর্যন্ত ওয়েট করব হোয়াইল লুপ দিয়ে। সো যতক্ষণ পর্যন্ত 1 না হবে ওয়েট করবে। সো বেসিক্যালি এই সিগন্যালটা ক্যাপচার করব, তারপরে আবার হোয়াইল দিয়ে রিড পিএ জিরো নট ইকুয়াল জিরো। সো যতক্ষণ পর্যন্ত এটা গেল, এই সিগন্যালটার জন্য ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত 1 থাকবে, এখানে হোয়াইল লুপ দিয়ে জাস্ট ওয়েট করবো সো দ্যাট এটা জিরো হয়। আচ্ছা, এরপরে আবার জিরো হবে আমরা জানি। ধরো ফর এক্সাম্পল ডাটা রিড শুরু করছি। সো এখন 8টা ডাটা যদি আমি রিড করতে চাই, ফর আই ইকুয়ালস টু 0 থেকে আই লেস দ্যান 9 আই প্লাস প্লাস, বেসিক্যালি 8টা ডাটা রিড করতে যাচ্ছি। প্রত্যেকটা ডাটা বিটে প্রথমে থাকবে জিরো। সো যতক্ষণ জিরো আছে আমার ওয়েট করতে হবে, while read pa 0 equal equal 0। তো যতক্ষণ জিরো আছে আমি ওয়েট করলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, যখন 1 হবে পরের লাইনে আসবে, অবশ্যই এখানে চলে আসবে। যখনই 1 হলো তখন আমরা যেটা করব, আমরা অ্যারাউন্ড 40 মাইক্রো সেকেন্ড ওয়েট করব। সো লেটস সে একটা ডিলে দিলাম মাইক্রো সেকেন্ডের 40। সো 40 মাইক্রো সেকেন্ড ওয়েট করলাম। 40 মাইক্রো সেকেন্ড ওয়েট করার পর যদি এই ইনপুটে 1 থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 পাঠাইছে। আর যদি ইনপুটে 0 থাকে, 0 চলে আসে, তার মানে হচ্ছে ও 0 পাঠাইছে। কারণ কি, ও 0 পাঠাইলে 28 এর সময় 0 হয়ে গেছে। আমি এখানে ওয়েট করতেছি 40। সো এই পর্যন্ত, এই পর্যন্ত আমি ওয়েট করতেছি। এখানে এসে যদি আমি 0 দেখি, তার মানে ও 0 পাঠিয়েছে। আর এখানে থাকা অবস্থায় যদি 1 পাঠাইতো, তাহলে কিন্তু 70 মাইক্রো সেকেন্ড পর্যন্ত ওর 1 থাকতো। সো বেসিক্যালি এই ডিলের পরে আমি বুঝতে পারবো যে ও আসলে 0 পাঠিয়েছে নাকি 1 পাঠিয়েছে। তাহলে আমি রিড করলাম, একটা
একটা ভ্যারিয়েবল রাখি, ফর এক্সাম্পল ইন্ট ডি ইকুয়ালস টু রিড দিয়ে জি। তো বেসিক্যালি এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আচ্ছা ডি এর মধ্যে এখন যদি জিরো থাকে তাহলে জিরো পাঠাইছে, ডি এর মধ্যে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান পাঠাইছে। আমরা একটা ভ্যারিয়েবল রাখতে পারি উপরে, লেটস সে ফর এক্সাম্পল ইন্ট হিউমিডিটি ইকুয়ালস টু জিরো, বাই ডিফল্ট জিরো রাখলাম। সো ও যেই বিটটা পাঠাইছে আমরা চাইলে এটাকে লেফটে এই হিউমিডিটি বিটের সাথে লেফটে শিফট করতে পারি। সো বাই ডিফল্ট হিউমিডিটিতে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮টা বিটই জিরো আছে। সো আমি যদি এই নতুন যে ডাটা পাইলাম ডি বলতেছি যেটাকে, এই ডিকে যদি এক বিটে এক এখানে ইনসার্ট করে একে এক বিট লেফট শিফট করে, লেটস সে ফর এক্সাম্পল জিরো আসছে তাহলে এখানে জিরো হয়ে যাবে। ৩ ৪ ৫ ৬ ৭ যদি ওয়ান আসে তাহলে লেফটে ইনসার্ট করলে এক বিটে ওয়ান হয়ে যাবে। আরেকটা কাজ করা যায়, অর দিয়েও করা যায় পসিবল। তো শিফট দিয়েও করা পসিবল, অর দিয়েও করা পসিবল। সেম পরের বিট যদি আমার জিরো আসে তাহলে একে আমি এক বিট শিফট করাইলাম, শিফট করাইলে এখানে আসবে লেটস সে জিরো পাঠাইছি, তাহলে পরের বিট জিরো আসলে এই বিট অফ হয়ে যাবে। তারপরে যদি ধরো আমার ওয়ান আসে, আমি এই ডাটাকে এক বিট শিফট করাইলাম, লাস্টে ওয়ানটাকে ইনসার্ট করে দিলাম। এভাবে আমরা পরপর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো লেটস সে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। সো এই ডাটা যদি দেখি এটা একটা নাম্বার যেটা হচ্ছে আমার ইন্টিজার পার্ট অফ হিউমিডিটি। তারপরে এই সেম ফর লুপ আরেকবার চালাইতে হবে, ডেসিমাল পার্ট অফ হিউমিডিটির জন্য আরেকবার চালাইতে হবে, ইন্টিজার পার্ট অফ টেম্পারেচারের জন্য আরেকবার চালাইতে হবে, ডেসিমাল পার্ট অফ হিউমিডিটির জন্য। এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে আমরা যখনই 18 মিলি সেকেন্ড একটা জিরো সিগন্যাল পাঠালাম, এরপরে ওয়ান করলাম, ওয়ান করার পরে যদি ও জিরো না পাঠাই তার মানে হচ্ছে আমার ডাটা ও পাঠাচ্ছে না। সো এখানে আমি ব্রেক করে দিতে পারি। আর বাকিটা ডাটা রিড করার পরে যেটা হবে আমি হিউমিডিটি ইন্টিজার পাবো, হিউমিডিটি ডেসিমাল পাবো, টেম্পারেচার ইন্টিজার পাবো, টেম্পারেচার ডেসিমাল পাবো, চারটা ডাটা পাবো আর একটা চেক সাম পাবো, সিএস পাবো। সো আমরা যেটা করব এই চারটা যোগ করব, ইকুয়াল ইকুয়াল যদি লাস্ট ডাটার সাথে মিলে তাহলে আমরা বুঝবো যে আমরা যে ডাটা রিসিভ করছি এটা গুড, মানে ঠিক ডাটা। আদারওয়াইজ উই ক্যান ইগনোর দিস ডাটা, আমাদের রিডিং ঠিক নেই, ভুল আছে। সো এটা হলো বেসিক্যালি আমার রিড করার প্রসেস, বা আমি হিউমিডিটি অথবা টেম্পারেচার কিভাবে আমি রিড করতে পারি আমাদের DHT11 সেন্সর থেকে। আমরা যদি এখন কোডে যাই, MX কিউবে গেলাম, এখানে আমার একটা টেস্ট করা ছিল ডিএসটি ইন্টারফেসিং। এটার মধ্যে যদি যাই প্রজেক্ট ওপেন হবে। আচ্ছা, এখানে হচ্ছে ডিএসটি থেকে ডাটা রিড করে আমার ওলেডে ডিসপ্লে করানো হয়েছিল আর কি। সো বেসিক্যালি তুমি যে কোনো পিনকে DHT11 এর সাথে কানেক্ট করতে পারো। একটাই লাগবে আমাদের ডাটা পিনের জন্য, যেটা ইনপুট আউটপুট দুই মোডেই কাজ করাইতে হবে। সো আমরা বেসিক্যালি বাই ডিফল্ট থেকে আউটপুট মোডে সেট আপ করতে পারি, পরে কোড দিয়ে আমরা চাইলে ইনপুট মোডে সেট আপ করতে পারবো। আমরা যে কোনো পিন ইউজ করতে পারি, যেমন যেটাই ক্লিক করি যেটাই আউটপুট করা পসিবল, জিপিআই আউটপুট করা পসিবল যেই পিন সেই পিনকে আমরা ইউজ করতে পারি। সো লেটস সে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। কারেন্টলি PB9 ইউজ করে আমরা এক্সাম্পল দেখাইছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা ওলেড এর জন্য লাগে I2C কমিউনিকেশন। I2C কমিউনিকেশন যদি আমি যাই কানেক্টিভিটি I2C, জাস্ট I2C, এখান থেকে I2C সিলেক্ট করছি, এখান থেকে মোডে ফার্স্ট মোড সিলেক্ট করছি, অটো ক্যালকুলেশন হয়ে গেছে, I2C এর জন্য রেডি হয়ে গেছে এই দুইটা পিন। তো যদি ডিসেবল করতাম তাহলে এই যে এই দুইটা পিন অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যেত। আমি যদি I2C কমিউনিকেশন স্টার্ট করি এই দুইটা পিন অটোমেটিক্যালি স্টার্ট হয়েছে। আর এখানে স্ট্যান্ডার্ড মোড আছে, আমরা ফার্স্ট মোড ইউজ করবো। আচ্ছা, এরপরে যদি আসি আমার টাইমারের জন্য,
টাইমারটা বেসিক্যালি যেখানে আছে টাইমার, টাইমারে যদি যাই আমি আমার 4টা টাইমার আছে 1 2 3 4, যে কোনো টাইমার ইউজ করতে পারি কাউন্টের জন্য। লেটস সে আমরা এটা ইউজ করব। আমাদের মোড হবে লেটস সে ফর এক্সাম্পল চ্যানেল 1, আউটপুট কম্পেয়ার, চ্যানেল 1 এ আউটপুট পাঠাবে, আমাদের লাগবে না ইন্টারাপ্ট সামথিং করবে। চ্যানেল 1 এন, চ্যানেল 1 কম্পেয়ার, পিডব্লিউএম জেনারেশন, এগুলো আমাদের কোনোটাই লাগছে না, ফোর্স আউটপুট লাগবে না, আমরা কোনো আউটপুটই জেনারেশন করতে চাই না, আমরা জাস্ট হলো ডিলে করার জন্য আর কি কাউন্ট করে ইউজ করবো। সো আউটপুট কম্পেয়ার নো আউটপুট এই মোডে ইউজ করতে পারি। সো এই মোডে সেট আপ করলে এটা আসলে কোনো পিন কনফিগারেশন কোনো কিছু সেট আপ করবে না, জাস্ট একটা টাইমারকে ইনিশিয়ালাইজ করে দেবে। আচ্ছা, এখন যদি এখানে যাই, এখানে একটা ভ্যালু আছে প্রি স্কেলার, আরেকটা আছে কাউন্ট আপ, আরেকটা আছে কাউন্ট পিরিয়ড। সো বেসিক্যালি কাউন্ট পিরিয়ডটা বেসিক্যালি কত থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারবে সেটা মিন করে, যেহেতু আমাদের 16 বিট কাউন্টার কাউন্ট করবে 0 থেকে 65,300, সরি 65,535 পর্যন্ত। এটা আমাদের আপাতত লাগবে না, যেহেতু আমাদের জাস্ট হলো আমরা বেসিক্যালি কত মিলি সেকেন্ড বার কাউন্ট হচ্ছে এটা ক্যালকুলেটের জন্য ইউজ করবো। সো এটা আমাদের আপাতত দরকার নাই, বাট ক্যালকুলেশনের জন্য যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো। প্রি স্কেলারটা আসবে যে আমরা হলো এক ক্লক কত ক্লক পালস পর পর একবার করে কাউন্ট করব। এটা আমরা বলছিলাম যে আমাদের ক্লক আছে এখানে, ক্লকে যদি যাই, যে আমাদের কারেন্টলি রান হচ্ছে 8 মেগাহার্জ, যেহেতু আমাদের 8 মেগাহার্জে রান হচ্ছে, আমরা চাই এটাকে 1 মেগাহার্জ পর পর কাউন্ট হবে, মানে কাউন্টারের ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে আমার 1 মেগাহার্জ। সেক্ষেত্রে আমরা এটাকে যদি 7 দেই, তাহলে 7 প্লাস 1 8, 8 দিয়ে ভাগ হবে, তখন আমার প্রত্যেক 1 মাইক্রোসেকেন্ড পর পর কাউন্ট হবে। সো বেসিক্যালি কাউন্টারের সেট আপে এটাই, অবশ্যই এন্টার দিও 7 আপ। আর আপ ডাউন ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমাদের জন্য, আপ ম্যাটার করে অবশ্য, আমরা যেহেতু চেক করব কত পর্যন্ত কাউন্ট হয়েছে। সো এই গেল টাইমারের সেট আপ, আর কিছু এখানে করার নাই। এরপরে যদি আমি যে I2C ইউজ করছি আমরা ওলেড এর জন্য, সো I2C কানেক্ট করব PB67 এ, আর PB9টা আমি ইউজ করতেছি আমাদের ডিএসটির জন্য। সো জেনারেট কোড যদি দেই, ওপেন প্রজেক্ট, পিন কনফিগারেশনের কথা বলি, যদি আমরা বলছিলাম DST11 এর 4টা পিন থাকবে, 11 বা 12 একই একই মোটামুটি। তো যদি এখানে দেখো 3টা পিন থাকলে ডাটা VCC গ্রাউন্ড, ডাটা গ্রাউন্ড, আর 4টা পিন থাকলে VCC ডাটা নো কানেকশন গ্রাউন্ড। তো 4টা পিনেরটা দেখাই, এটা যাবে তাহলে 3.3 ভোল্টে, এই ডাটা পিনটা এইটা যাবে আমার PB9 আমরা ইউজ করছি, কারণ আমরা কানেকশন এখানে যদি দেখাই আমাদের ডাটা কানেক্ট করা PB9 এ, তাই এই জন্য। আর এটা নো কানেকশন, সো এটা কোথাও কানেক্ট হবে না, এটা গ্রাউন্ড। এটা হলো আমাদের কানেকশন, এটা হলো মাইক্রো কন্ট্রোলারের সাথে PB9 এ কানেক্ট। আচ্ছা, কোডে যদি আসি, কোডে বেসিক্যালি আমাদের ডিএস আমরা যেহেতু ওলেড ইউজ করতেছি, ওলেডের জন্য আমরা stdio.h ইউজ করছি। এটা হলো ওলেডের মধ্যে কোনো ডেসিমালকে তোমার স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য। ফন্ট এইচ আমাদের ওলেডের ফাংশন থেকে আসছে, এটাও আমাদের ওলেডের লাইব্রেরি থেকে আসছে, বেসিক্যালি ওলেডের লাইব্রেরি এখানে অ্যাড করা হয়েছে। এরপরে যদি আসি আমাদের টাইমার, আমাদেরকে এই যে এখানে I2C এর জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছে, টাইমারের জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছে HTIM1। সো এটা আমাদের টাইমারের ভ্যারিয়েবল বেসিক্যালি। এরপরে যদি আসি, আমাদের বাই ডিফল্ট ওরাই কিছু ফাংশন ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে দিছে। এখানে আমরা দুইটা কাস্টম ফাংশন আমরা বানাবো, একটা ডিলে মাইক্রোসেকেন্ড ডিলের জন্য, আর একটা হলো ডিএসটি ডাটা রিড করার জন্য। সো দুইটা ফাংশনের জাস্ট ডেফিনেশন দিছি। মেইনে যদি আসি, মেইনের মধ্যে আমাদের
এখানে জিপিআই ও আই2সি ইনিট করে দিছে, এটা অটোই হয়েছে। তারপরে যদি এখানে আসি, আমাদের ডিএসটি সেন্সরে জাস্ট একটা টেক্সট ডিসপ্লে করছি যে ডিএসটি ইন্টারফেসিং একটা টেক্সট দেখাবে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওলেডের পার্টের। এরপরে যদি আমি হোয়াইলে আসি, আমাদের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, একটা টেম্পারেচারের জন্য, একটা হিউমিডিটির জন্য। তো গেট ডিএসটি ডাটা, এই ফাংশনটা আমাদের বিল্ড করে, যে ফাংশনটা কল করলে আমাদের ডাটা রিটার্ন করে যে ডাটা অ্যাকচুয়ালি রিড করতে পারছে কিনা। যদি রিড করতে পারে তাহলে ডাটাটা আমরা ডিসপ্লে করবো, আদারওয়াইজ জাস্ট হলো আমি পরের আবার ডাটা রিড করার জন্য চলে যাবো। সো এটা হলো একই সাথে আমি আহ, আমাদের বিল্ড ইন এলইডি যেটা, এটাকে ব্লিঙ্ক করাচ্ছি। সো বেসিক্যালি ডাটা রিড করে এলইডিতে ডিসপ্লেও হচ্ছে, ওএলইডি ডিসপ্লেও হচ্ছে, এবং আমাদের এলইডিটাও ব্লিঙ্ক হচ্ছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি পিসি13টা আউটপুট মোডে সেট আপ করতে হয়। তো এটা হচ্ছে জাস্ট টগল হচ্ছে আমাদের বিল্ট ইন এলইডিটা, এই কোডটাই। আচ্ছা, তারপর প্রত্যেকটা রিডের পরে এক এক সেকেন্ড আমরা ওয়েট করছি, দেন আবার রিড করতেছি, ফেইল্ড হোক আর পাস হোক। এখন যদি ফাংশনে আসে, আমরা গেট ডিএসটি ডাটা, এই ফাংশনটাই এটা ডিক্লেয়ার করছি নিচে। গেট ডিএসটি ডাটা, এটা ইনপুট হিসেবে দুইটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস নেই। সো বেসিক্যালি এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমরা ডাটা সেট করে দিব যাতে ইউজার রিড করে চেক করতে পারে, আর ইন্টিজার আউটপুট দেয় যেটা হচ্ছে তোমার আসলে ডাটা রিড করতে পারছে কি পারেনি সেটা ডিফাইন করে। আচ্ছা, এখানে যদি ফার্স্টে আসি, আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি আমরা হচ্ছে পিন মোড সেট আপ করার জন্য। এটা আমরা এতদিন দেখি নাই, এটা অটোমেটিক্যালি আমাদের এমএক্স কিউব থেকে যখনই আমরা কোনো পিন মোড সেট আপে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি আমাদের জন্য আর কি এই পিন মোডটা আউটপুট মোডে সেট আপ করাটা কোড লিখে দেয়। সো বেসিক্যালি আমরা যদি নিচে যাই, নিচে না, লেটস সে এটা কনফিগার দ্য জিপিআই পিন পিসি13। সো 13টাকে আউটপুটের মোডে সেট আপ করছি যে এইভাবে। তো এখানে যদি দেখি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে স্ট্রাক্ট নাম দিয়ে, এটার টাইপ হচ্ছে এটা জিপিআইও ইনিট টাইপ ডেফ। এই ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করছে ওই ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলা অবজেক্ট আছে, এটা একটা কাইন্ড অফ অবজেক্ট বা স্ট্রাক্ট। সো স্ট্রাক্টের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েবল আছে, একটা পিন, একটা মোড, একটা পুল, একটা স্পিড, আর লাস্ট হলো এই ফাংশন কল করলে সেই পিনটাকে ইনপুট বা আউটপুট মোডে সেট আপ করা যায়। সো পিনের মধ্যে বেসিক্যালি দিছে কয় নাম্বার, কত নাম্বার পিন, মোডের মধ্যে দিছে যে আউটপুট নাকি ইনপুট, পুলের মধ্যে দিছে কোন পুল মোড ইউজ করতে চাই কিনা, স্পিডের মধ্যে দিছে যে কোন ধরনের স্পিড ইউজ করবো, আর লাস্ট হলো পোর্ট নাম্বার আর পিন। সরি, এই যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম স্ট্রাক্ট, ওই ভ্যারিয়েবলটা পাস করছে যে আচ্ছা এই পোর্টের এই ভ্যারিয়েবলের ডাটা অনুযায়ী তুমি এই পিনকে সেট আপ করো। সরি, পিনটা আর কি এখান থেকে আসতেছে। তো এই জিনিসটাই জাস্ট কপি করে এখানে বসানো। আমরাও সেম ভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বাই ডিফল্ট ভ্যারিয়েবলের স্ট্রাকচারের মধ্যে জিরো, কোনো ইনফরমেশন দেই নাই। তারপরে কি করছি, ওইটার পিন ভ্যারিয়েবলের মধ্যে দিছি পিন নাম্বার, আমরা ইউজ করছিলাম জিপিআইও পিন 9। তুমি যদি পিন নাম্বার 5 ইউজ করো ফর এক্সাম্পল, এখানে হবে 5। তারপরে ইনস্ট্রাক্ট মোড দিছি, ফার্স্টে আউটপুট মোডে দিব, কারণ কি ফার্স্টে আমরা সিগন্যাল পাঠাবো। যদি আমরা ডায়াগ্রামে যাই, সো ফার্স্টে আমরা পাঠাবো, এটাকে জিরো করব, কিছুক্ষণ ওয়ান করে এটাকে 18 মিলি সেকেন্ড অ্যাটলিস্ট জিরো করে একটা ওয়ান করব, এই সিগন্যালটা আমরা পাঠাবো। সো এটার জন্য ফার্স্টে আউটপুট মোডে সেট আপ করছি, মোড দিছি আউটপুট, আমাদের কোনো পুল লাগবে না, ফ্রিকোয়েন্সি লাগবে না, সেম প্রসেসে ওদের মতো আমাদের পোর্ট বি এর পিন নাম্বার 9কে আউটপুট মোডে সেট আপ করে দিলাম। এরপরে যদি আসি, আমরা এই পিনটাকে রাইট মোড করে পিন রিসেট অর্থাৎ জিরো করছি ফার্স্টে। ডায়াগ্রামে যদি যাই, আমরা ফার্স্টে এটাকে জিরো করছি, যাই থাক, ওয়ান আসলে করি নাই, এটা এই পার্টটা করার না করলেও চলে, মেইনলি হচ্ছে জিরো করতে হবে, 18 মিলি সেকেন্ড ওয়েট করতে হবে। সো বেসিক্যালি জিরো করছি, অ্যাটলিস্ট 18 মিলি সেকেন্ড ওয়েট করতে হবে, সো গ্রেটার দেন 18, এই জন্য 20 মিলি সেকেন্ড ওয়েট করছি। ওয়েট করার পরে রাইট পিনে এটাকে ওয়ান করে দিছি।
সো বেসিক্যালি 0 করে 1 করলে সেট পিন করলে আমার DHT11 বুঝতে পারবে ডাটা রিড মানে পাঠাইতে হবে। সো ওর পরে ও আমাদেরকে একটা সিগন্যাল পাঠাবে 18 মিলি সেকেন্ড, সরি 80 মিলি সেকেন্ড লো, 80 মিলি সেকেন্ড হাই। সো আমরা ফার্স্টে 80 মিলি সেকেন্ড লো এর জন্য ওয়েট করবো, 80 মিলি সেকেন্ড হাই এর জন্য ওয়েট করবো। সো বেসিক্যালি এখানে জাস্ট এমনি একটা 30 মাইক্রোসেকেন্ড ডিলে ইউজ করছে। তারপরে পিনটাকে আউট ইনপুট মোডে সেট আপ করতে হবে, যেহেতু আমরা এখন রিড করে চেক করবো যে আচ্ছা ডাটা কি আসতেছে। সো এখানে আমরা পিন মোডটাকে সেট করলাম, সেম ভ্যারিয়েবল ইউজ করছি, এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম এটার মোড দিছি ইনপুট। পুল আপ ইউজ করতে পারো, না ইউজ করলেও চলবে। জিপিআই ইউনিট পোর্ট বি আর ভ্যারিয়েবল পাঠিয়েছি অটোমেটিক্যালি সেম পিনটাকে আমরা এখন ইনপুট মোডে সেট আপ করে ফেললাম। তারপরে আমরা এটা একটা ফল ব্যাক ইউজ করছি যে যদি ইন কেস আমার ডিএসটি যে ডাটা পাঠাবে ও যদি জিরো না করে বা জিরো করতে ডিলে করে, তাহলে আমি যদি সবসময় জিরোর জন্য ওয়েট করতেই থাকি, ও যদি জিরো কখনো নাই পাঠাই তখন আমার এখানেই হ্যাং হয়ে যাবে হোয়াইল লুপে। এই জন্য আমরা হচ্ছে একটা কাউন্ট করতেছি যে আচ্ছা অ্যাটলিস্ট এত এত কাউন্ট পর্যন্তও যদিও জিরো না পাঠাই তাহলে আমি লিখবো যে নো রেসপন্স, রিটার্ন করে দিব জিরো, যে ফেইল্ড, ডাটা পাই নাই। সো বেসিক্যালি এখানে আমরা যতক্ষণ পর্যন্ত পিন এই পিনটা হাই থাকতেছে মানে রিড করে ও যতক্ষণ পর্যন্ত জিরো না পাঠাচ্ছে, আমরা যে ডায়াগ্রামে যাই ওর এখানে জিরো পাঠানোর কথা। সো আমি ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত পিনের ইনপুটটা জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেক করো, ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটাই চালাইতে থাকো এবং হোয়াইল লুপের মধ্যে চেক করো যে আমার টাইম আউট ভ্যালুটা 10,000-এর উপরে চলে গেছে কিনা। যদি যাই তাহলে আমার আর ডাটা আসার চান্স নাই, এরকম একটা অ্যাজিউম করে আমি রিটার্ন করে দিছি। আচ্ছা যদি জিরো এসে এখানে যদি 1 থেকে জিরো এসে যাই, জিরো আসলে হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। সো যতক্ষণ পর্যন্ত জিরো থাকবে আমি ওয়েট করতেছি। সো এখানে নট দেওয়া মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ডাটা জিরো হিসেবে আসতেছে আমি ওয়েট করতেছি। তারপরে আবার ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত এই ডাটা 1 থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি ওয়েট করতেছি। সো বেসিক্যালি আমি টাইমটা ক্যালকুলেট করতেছি না 80 মিলি সেকেন্ড, বাট ওয়েট করতেছি যে যতক্ষণ পর্যন্ত জিরো থাক, যতক্ষণ পর্যন্ত 1 থাক আমি ওয়েট করতেছি। এরপরে আবার যতক্ষণ পর্যন্ত জিরো থাকবে প্রত্যেকটা ডাটাটাকে আমার ওয়েট করতে হবে। সেম ভাবে যদি যাই, এখন আমি 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি 5টা ডাটা নেওয়ার জন্য। তো প্রথমে 8 এর একটা লুপ চালাইছি, যত প্রথমে জিরো থাকবে, সো যতক্ষণ পর্যন্ত জিরো থাকবে ওয়েট করছি। তারপরে ও 1 করবে মাস্ট, যখনই 1 করবে তখন আমি ডিলে স্টার্ট করছি। আচ্ছা 45 মাইক্রোসেকেন্ড আমি ডিলে করতেছি। 45 মাইক্রোসেকেন্ড ডিলে করার পরে আমি চেক করতেছি যে ডাটাটাও 1 কিনা। যদি 1 হয় তখন আমি ডাটাটা এই হাই ভ্যারিয়েবলের মধ্যে অর করে বেসিক্যালি এটা 1কে শিফট করে একটা ভ্যারিয়েবল ডাটা প্রিপেয়ার করতেছি, সেটাকে অর করে আমার হাইয়ের মধ্যে ইনসার্ট করতেছি। সো বেসিক্যালি এক বিট ইনসার্ট হচ্ছে এটা। যদি 1 হয় তাহলে ইনসার্ট করতেছি, 0 হলে আসলে আমার ইনসার্ট করার দরকার নেই, যেহেতু এখানে আমি হলো আই দিয়ে ডাটাকে শিফট করছি। সো আমি জানি যে কয় বিট শিফট হচ্ছে, কয় বিট শিফট করার দরকার। সো 0-র ক্ষেত্রে বেসিক্যালি আমার ইনসার্ট করারই দরকার নেই, ওটা 0-ই থাকবে। তারপরে আবার যতক্ষণ পর্যন্ত 1 থাকে, যেহেতু আমি 45 মাইক্রোসেকেন্ড পর্যন্ত ওয়েট করছিলাম, সো 45 মাইক্রোসেকেন্ড পরে আমি রিড করে যদি 1 পাই তাহলে আমি ওটাকে ইনসার্ট করলাম। তার মানে এখনো ডায়াগ্রামে যদি যাই, দেখো 45 মাইক্রোসেকেন্ডে যদি আমি 1 পাই, ও যদি 1 পাঠাইতো ওর কিন্তু তখনও 1 চলতে থাকতো, তাহলে যতক্ষণ পর্যন্ত জিরো না হচ্ছে আমার এখানে ওয়েট করতে হবে। সো এখানে বেসিক্যালি ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত এই পিনটা জিরো না হয়ে যাচ্ছে। আর যদি এখানে জিরো পাইতাম তাহলে অলরেডি যতক্ষণ পর্যন্ত 1 আছে ওয়েট করা, সো 1 থাকতোই না, এই হোয়াইল লুপটা আসলে রানই করতো না, আমি পরের লাইনে চলে যেতাম। যতক্ষণ পর্যন্ত জিরো আছে ওয়েট করতাম, তারপরে যখনই 1 হইতো 45 মাইক্রোসেকেন্ড ডিলে করতাম, তারপরে রিড করতাম যে 1 থাকলে ডাটাটা ইনসার্ট করতাম, না হলে আবার যদি এটা থাকে তাহলে আমি ডাটা ওয়েট করতাম। এবং অ্যাকচুয়ালি এই ফাইলটা আমরা ইফের মধ্যেও দিতে পারি, 1 থাকলে ওয়েট করবো, না হলে দরকার নেই, বাট একই আর কি।
তারপরে যদি 0 হয়ে যায় তাহলে আমি আবার পরের ডাটা রিড করতেছি। যদি 1 থাকে তাহলে আমি এই ডাটা রিড করে ইনসার্ট করতেছি। এভাবে প্রথম 8 বিট রিড করে এই ভ্যারিয়েবলের মধ্যে ইনসার্ট করছি, পরের 8 বিট রিড করে ডেসিমাল ভ্যারিয়েবলের মধ্যে ইনসার্ট করছি, পরের 8 বিট রিড করে টাইমার টেম্পারেচার ইন্টিজারে ইনসার্ট করছি, পরের 8 বিট রিড করে টেম্পারেচার ডেসিমালে ইনসার্ট করছি। এই যে এখানে ভ্যারিয়েবলের নামটা দেওয়া টিআই এইচটিটিডি। আর প্রত্যেক জায়গায় জিপিআই পিন 9 ইউজ করা ইনপুটের জন্য। সো এটা যদি তুমি অন্য পিন ইউজ করতে তাহলে এখানে পোর্ট আর পিন আলাদা দিতে হতো। লাস্টে আমি চেক সিএস যে ভ্যালুটা ওইটা রিড করছি। তো টোটাল ভ্যালু রিড হলো। এখন আমাদের যেটা চেক করতে হবে যে এই চারটার যোগফল সিএস এর সমান কিনা। যদি সিএস নট ইকুয়াল এই চারটার যোগফল হয় তাহলে আমি রিটার্ন করতেছি 0। আচ্ছা, এরপরে যেটা যদি রিটার্ন না করি তার মানে পরের লাইনে আসবে। তো এখানেও বেসিক্যালি এটা ছিল, যদি আমরা এখানে রিটার্ন করতাম তাহলে পরের লাইন আর রানই হইতো না। তো মেইন ফাংশনে চলে যেত, রিটার্ন করতো 0, যে নো ডাটা রিড করতে পারি নাই। এখানে না মিললেও রিটার্ন করতেছি 0, তার মানে ডাটা রিড করতে পারিনি। আর যদি রিড করতে পারি তখন হিউমিডিটিকে বলতেছি যে আমার ফ্লটে কনভার্ট করছে, ইন্টিজারকে ফ্লটে কনভার্ট করে প্লাস ডেসিমাল ভাগ 10 করে দিছে। সো ইন্টিজার ভ্যালু প্লাস ডেসিমাল ভ্যালু প্লাস বাই 10। সো বেসিক্যালি দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে ফেলছে। এর টেম্পারেচারের ক্ষেত্রেও সেম এবং রিটার্ন করছে 1। এক্ষেত্রে হিউমিডিটি আর টেম্পারেচার এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়াল ডাটা চলে যাবে। যদি এখানে যাই মেইন ফাংশন থেকে যেখানে কল করছে, সো গেট ডাটা, এখানে এই যে দুইটা ভ্যারিয়েবল পাস করছে, এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়াল ডাটা চলে আসবে। 1 থাকলে ডাটা রিড হয়েছে, এখানে 0 আসলে ডাটা ফিল্ড। আচ্ছা, ইন্টিজারের পার্টটা যদি একটু দেখাই যে কিভাবে আমি ইন্টিজার ডেসিমালকে একসাথে করলাম। এটা বেসিক্যালি ধরো ফর এক্সাম্পল আমার হিউমিডিটি ইন্টিজার আসছে 7, হিউমিডিটি ডেসিমাল আসছে ধরো ফর এক্সাম্পল 5, টেম্পারেচারের ইন্টিজার আসছে 10, ডেসিমাল আসছে ধরো ফর এক্সাম্পল 3। আমি যেটা করছি 7 প্লাস 5 গুণন 5 বাই 10। এটা যদি করি 7 প্লাস 5 বাই 10 মানে 0.5, 7.5। আর এটা যদি করি 10 প্লাস 3 বাই 10, এটা করলে 10 প্লাস 0.3, এটা হলো 10.3। সো ডেসিমালে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে একটা ব্যাপার, ডাটাগুলোকে ফ্লটে কনভার্ট করার জন্য আমরা সি এর যেই টাইপ কাস্টিং ফ্লট আছে ওটা ইউজ করছি। আচ্ছা, ডাটা যদি পাই তখন আমরা হচ্ছে এই দুইটাই তো ফ্লট ভ্যালু, এটাও ফ্লট ভ্যালু, এটাও ফ্লট ভ্যালু। এটাকে আগে স্ট্রিং এ কনভার্ট করছি। সো স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ক্যারেক্টার, স্ট্রিং এর অ্যারে বলতে পারো, ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং বলতে পারো। তারপরে স্প্রিন্টএফ ফাংশন ইউজ করছি, এটা হলো স্টিলিব লাইব্রেরিতে আছে। এই যে ভ্যারিয়েবল ক্যারেক্টারের যে ভ্যারিয়েবল বা স্ট্রিং এটা পাস করছি। আর এখানে একটা টেমপ্লেট স্ট্রিং পাস করছি, আমরা সিতে আগে যেরকম প্রিন্ট করার জন্য ইউজ করতাম সেম জিনিস। আর পরে ভ্যারিয়েবলটা কোন ভ্যারিয়েবল এই %1f এর জায়গায় যাবে। সো বেসিক্যালি এই ফাংশন যেটা করছে এই টেমপ্লেট স্ট্রিংটাকে বাফারের মধ্যে ইনসার্ট করে দিছে উইথ নাম্বার, আমাদের নাম্বার। তারপরে আমি গো টু এক্স ওয়াই দিছি 0, পুট স্ট্রিং করছি। পুট স্ট্রিং এর মধ্যে আগে আমরা ডিরেক্টলি টেক্সট দিতাম, এখন আমি এই যে বাফারটা পাঠাইছি, অর্থাৎ টেম্পারেচার উইথ অ্যাকচুয়াল ভ্যালু পাঠাইছি আর প্রিন্ট করছি আর কি জাস্ট। তারপরে হিউমিডিটির ভ্যালুটা প্রিন্ট করছি সেমভাবে, হিউমিডিটি গো টু এক্স ওয়াই। আমি কলামে গেছি 20, এটা হলো শুরুতে ডিসপ্লে হয়েছে, আর এটা হলো 20 নাম্বার কলাম, রোতে ডিসপ্লে হয়েছে, সরি কলাম না রো। সো আমরা যদি ডিসপ্লের কথা চিন্তা করি, সো এস প্রিন্ট এফ দিয়ে ফার্স্টে আমি একটা বাফার অ্যারে ডিক্লেয়ার করছি যেটা হলো 20টা এমটি ক্যারেক্টার আছে, আর কিছু নেই। তারপরে আমি লিটারাল স্ট্রিং দিছি যে টেম such that percent f .2 সামথিং, এটা কমা অ্যাকচুয়াল ভ্যালু ধরো ফর এক্সাম্পল 50.3 ডিগ্রি, 50.3 দিছি। সো এটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে গেছে এরকম টেম such that 50.3 লেটস সে সি, এরকম ছিল। সো এটাই কনভার্ট হয়ে এই বাফারের মধ্যে চলে গেছে, ফার্স্টে যেটা এমটি ছিল ডিক্লেয়ারেশন। সো এটা কনভার্ট হয়ে এটাতে চলে আসছে,
এখন এই বাফারটা আমরা যখন ডিসপ্লে করছি তার আগে গো টু এক্স ওয়াই 0 0 দিছি, তাহলে 0 রো 0 কলাম, এখান থেকে টেম্পারেচার লাইনটা প্রিন্ট হয়েছে, তারপরে দিছি 0 20, সো এই লাইনে আসছে, এখান থেকে হিউমিডিটির ভ্যালুটা প্রিন্ট হয়েছে। সো আবার নেক্সট লাইন রিড হয়েছে, আবার হয়েছে, যদি ভ্যালু পাই আবার নতুন করে প্রিন্ট করছে, আর ভ্যালু না পাইলে প্রিন্ট করে নাই। আর ইনকেস যদি ভ্যালু মাঝে না পাই, আমাদের এই ফাংশন যদি এই ডাটা না পাই, নেক্সট এখানে যদি ডাটা রিড করতে ভুল হয়, আমরা এখানে জাস্ট ডিসপ্লে করছি যে আচ্ছা রেসপন্স পায় নাই, ও যদি আমাকে ইনিশিয়ালি 0 না দেয়, 1ই থাকে, অনেকক্ষণ যদি 1 থাকে, 0 না পাঠাই ইনিশিয়ালি, তো সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আমরা এটাকে নো রেসপন্স হিসেবে ডিসপ্লে করছি, রিটার্ন 0 করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে, যে মাইক্রো সেকেন্ডের ডিলে করছি যেটা, এই যে এখানে মাইক্রো সেকেন্ড হাল ডিলেটা, ডিলে ইউএস যেটা, এটাও একটা ফাংশন বানিয়েছি আমরা, নাম দিছি ডিলে ইউএস। ইউএস ইনপুট হিসেবে নিচ্ছি, ইউএস বলতে মাইক্রো সেকেন্ড টাইমটা। সো আমরা ফার্স্ট এখানে টাইমার সেট করছি 0-তে শুরুতে। সো এই টাইমার সেট কাউন্টার, এটা আমরা আগেই দেখাইছিলাম, একটা ভ্যারি ফাংশন আছে টাইমারের। স্টার্ট করার জন্য এটা এই ফাংশন, যদি স্টার্ট করতে চাও এই ফাংশন কল করতে হবে। এটা বেসিক্যালি যদি দেখি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এটা হচ্ছে মেইনের মধ্যে একবার স্টার্ট করলেই হয়। সো বেসিক্যালি এই যে এখানে দেখো আমরা হাল টাইমার স্টার্ট করছি। ফাইন, নেক্সট এটা অটোই করে দিছে, ওটাই করে দিছে, আমাদের কিছু লেখা লাগেনি। বাট যদি তুমি ম্যানুয়ালি করতে চাও স্টার্ট, সো বেসিক্যালি এই কোডটা লিখলে অটোমেটিক্যালি টাইমারটা স্টার্ট হবে। এই ফাংশনটা ওরাই আমাদেরকে জেনারেট করে দিছে, টাইমার ইনিট, এই ফাংশনের মধ্যে অটোমেটিক্যালি টাইমারটা স্টার্ট করে দেয়। আর যদি টাইমারের ভ্যালু আমরা সেট করতে চাই, আমরা বলছিলাম যে এই ফাংশন ইউজ করতে হবে, কম্পেয়ার সেট কাউন্টার, এই ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনে যদি দেয় কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, ফাইন, নেক্সট। সো ডিলেতে বেসিক্যালি আমরা টাইমারকে ফার্স্টে 0-তে সেট করছি, আমরা যেহেতু এইচ টাইমার 1 ইউজ করতেছিলাম, ভ্যারিয়েবল হিসেবে এটা পাঠাইছি, ওয়েট করছি হোয়াইল, যতক্ষণ পর্যন্ত মাইক্রো সেকেন্ড পর্যন্ত কাউন্ট শেষ না হবে। সো এখানে গেট কাউন্টারের ভ্যালু নিছি, লেস দ্যান ইকুয়াল মাইক্রো সেকেন্ড হবে, ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে থাকবে। সো বেসিক্যালি টাইমার যতক্ষণ পর্যন্ত আমি এখানে যে ভ্যালু দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কাউন্ট শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। আর যেহেতু আমরা টাইমারটাকে এমনভাবে সেট করছি এক একটা কাউন্ট করতে ওর 1 মাইক্রো সেকেন্ড লাগে, সো এখানে বেসিক্যালি ইউজার যদি 10 মাইক্রো সেকেন্ড দেয়, ও 10 পর্যন্ত ওয়েট করবে, যতক্ষণ পর্যন্ত টাইমারের ভ্যালু 10 না হয়, এবং টাইমার প্রত্যেকটা ভ্যালু ইনক্রিমেন্টে 1 মাইক্রো সেকেন্ড করে ওয়েট করে। সো এটা বেসিক্যালি তুমি চাইলে গেট করে সেটার আর একটু কমপ্লেক্স করতে পারতে। ধরো ফার্স্টে কারেন্ট গেট নিলা, যতক্ষণ পর্যন্ত +1 করে করে তোমার প্লাস এটা পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করলা, সেটাও পসিবল। আচ্ছা, এটাই ছিল কোড। এরপরে যদি আমি এটাকে বিল্ড দেই, সো এখানে এরর আসছে, ওয়াইলের একটা এরর দেখাচ্ছে, ওয়ার্নিং বেসিক্যালি এরর দেয় নাই, যে এমটি বডি ওয়াইল। সো আমরা এমটি বডি, আমাদের সমস্যা নেই, হেক্স ফাইল জেনারেট হয়েছে, ক্রিয়েটিং হেক্স ফাইল। সো এটা যদি রিজলভ করতে চাও, জাস্ট একটা বডি দিয়ে দিলেই হবে। বেসিক্যালি এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই তাইলেও হবে, একই ব্যাপার আর কি। এটাও এমটি বডি, এটা ইউজ দেয়। সো এখন যদি বিল্ড করি, এখন ওয়ার্নিং ছাড়াই বিল্ড হওয়ার কথা। এখন ওয়ার্নিং ছাড়াই বিল্ড হয়েছে, হেক্স ফাইল জেনারেট হয়েছে। আমি যদি চাই স্ট্রিং দিয়ে হেক্স ফাইল পুশ করলে, পুশ করার পরে আমরা যদি সো যেটা করছিলাম, যে আমার DHT11 এর ডাটা পিনটা PA9 ইউজ করছিলাম, PB9, সরি। সো PB9 এ কানেক্ট করি,
আর যদি আমরা ওলেডের কথা বলি, ওলেড ওলেডে ভিসিসি আছে 3.3 ভোল্ট যাবে, এটার ভিসিসি যাবে 3.3 ভোল্ট, আর গ্রাউন্ড যাবে গ্রাউন্ডে। এটার ভিসি যাবে 3.3 ভোল্ট, এটার গ্রাউন্ড যাবে গ্রাউন্ডে। এটার এসডিএ পিন আছে, এসসিএল পিন আছে। আমরা যে I2C মোড সেট আপ করছিলাম, এটা যদি দেখি এস, এই যে এখানে দেখাচ্ছে এসডিএ, এসডিএ হলো PB7। সো আমাদের ওলেডের এসডিএ যাবে PB7 এ, আর এসসিএল যাবে PB6। PB6 পাইলাম হচ্ছে এই যে এখানে, PB6 পেলাম এখানে। সো এটার থেকে আমি জাস্ট কানেক্ট করলে অটোমেটিক্যালি এটা হচ্ছে তোমার ডাটা রিড করবে, এটা দিয়ে রিড করে এখানে ভ্যালুগুলো দেখাবে।